রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার। শিল্পনগরী দুর্গাপুর, ভোটের দামামা বেজে গিয়েছে, আর এই রকম একটা অবস্থায় এ প্রশ্নগুলো সামনে এসেই যায় যে এই এলাকার সমস্যা, মানুষের প্রশ্ন, প্রতিবিধান এগুলো আদৌ হচ্ছে কি হচ্ছে না, প্রতিশ্রুতি যেমনটা হয়েছিল সেই মোতাবেক কাজ হয়েছে কি আদৌ, এমনই বিবিধ প্রশ্ন আমরা এক্সপ্রেস নিউজের নির্বাচন ভিত্তিক এই বিশেষ অনুষ্ঠান বাংলার ভোট যুদ্ধে প্রার্থীদের করে থাকি, সমাজের বিশিষ্ট ব্যক্তিদের করে থাকি, রাজনৈতিক ব্যক্তিত্বদের করে থাকি। আজ আমার সঙ্গে বাংলার ভোট যুদ্ধ এই অনুষ্ঠানে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী ধ্রুবজ্যোতি মুখার্জি। ধ্রুবজ্যোতি, আপনাকে স্বাগত জানাই আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। আমি আপনার কাছে জানতে চাইব, দেখুন, তৃণমূল কংগ্রেস রয়েছে, বিজেপি রয়েছে, জাতীয় কংগ্রেস রয়েছে, বামেরা রয়েছে, এদের মাঝখানে নিজেকে আপনি ঠিক কোথায় পাচ্ছেন এই নির্বাচনী লড়াইয়ে? প্রথমে ধন্যবাদ জানাই যে আমাদের কথা বলার জন্য আপনারা আমাকে সুযোগ করে দিয়েছেন। লড়াইটা প্রথম দিন থেকে আমি বলেছি, লড়াইটা আমার বিধায়ক হওয়ার লড়াই নয়। কারণ তৃণমূল হয়তো খরচা করবে 8 থেকে 10 কোটি টাকা, বিজেপি খরচা করবে 5 থেকে 6 কোটি টাকা, সিপিএম 34 বছর রাজত্ব করেছে, তার একটা ভোট ব্যাংক আছে, মেশিনারি আছে। জাতীয় কংগ্রেস তাই, বিজেপির বিকল্প হিসাবে জাতীয় কংগ্রেসকে আমরা জানি। আমার নির্দল হিসাবে দাঁড়ানোর একটাই কারণ, দুর্গাপুরে শ্রমিকদের উপর যে অত্যাচারটা হচ্ছে, দুর্গাপুরে সাধারণ বেকার যুবকদের উপর যে অন্যায়টা হচ্ছে এবং সাধারণ মানুষের অধিকারটা যেভাবে কাড়া হচ্ছে, আমরা সবারই কাছে গেছি, মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে প্রধানমন্ত্রী সবাইকে চিঠি করেছি, কেউ কোনো ভ্রুক্ষেপ করেননি। এবং আমরা মনে করেছি যখন গণতন্ত্রে ভোটটাই সবথেকে বড় উৎসব, ভোটের নিরিখে যখন মাপা হয় যে কোনটা ঠিক কোনটা ভুল, তা আমাদের প্রতিবাদটা ভোটের যুদ্ধেই হোক, সেই কারণেই আমার প্রার্থী হিসাবে দাঁড়ানো, নির্দল প্রার্থী হিসাবে দাঁড়ানো। প্রশ্ন প্রচুর আছে, কিন্তু তার আগে আমি আপনার কাছে জানতে চাইব, যেহেতু আপনি দুর্গাপুরের আদি বাসিন্দা, ভূমিপুত্র, এই শিল্পাঞ্চল দুর্গাপুরের মূল সমস্যাগুলো কি কি, অন্তত প্রতিবাদী কণ্ঠে কোন কোনগুলো উচ্চারিত হচ্ছে সমস্যা? দুর্গাপুরের সবথেকে বড় দুর্ভাগ্য বা দুর্গাপুরের সবথেকে বড় অভিশাপ হচ্ছে, যেই মানুষরা দুর্গাপুরের জন্য নিজেদের জমি, ভিটে মাটি ছেড়ে এসেছিল, চাষ জমি নয়, ভিটে মাটি, আবেগ, স্মৃতি সব ছেড়ে উঠে এসেছিল এক কথাতে, জওহরলাল নেহরু, বিধানচন্দ্র রায় এক কথাতে যারা উঠে এসেছিলেন যে ডিএসপি হোক, অ্যালোস্টিল হোক, দুর্গাপুর শহরটা গোটা ভারতের মধ্যে একটা পরিচিতি পাক, আজও সেই মানুষদের, উত্তরপুরুষদের জমির দলিল পাট্টা নেই। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় কথা দিয়েছিলেন যে সংরক্ষণ থাকবে, কাজের সংরক্ষণ, যে যারা ভূমিহারা ভূমিপুত্র তাদের ঘর থেকে একটা করে চাকরি তারা বংশ অনুক্রমে পাবেন। এবং আমাদের দুর্ভাগ্য, চাকরি তো অনেক দূরের কথা, আজ যারা ভূমিহারা ভূমিপুত্র তাদের জমির দলিল পাট্টা অবধি নেই, তাদের বাড়িতে যদি কেউ অসুস্থ হয় তারা জমিটা বন্ধক রেখে ব্যাংকে ঋণ অবধি পাবেন না। এই বিষয়ে বারবার লাগাতার মুখ্যমন্ত্রীকে চিঠি করেছি, পদযাত্রা করে নবান্ন অবধি গেছি, মুখ্যমন্ত্রীর দপ্তরের অসীম কৃপা, আমাকে একটা চিঠি তারা পাঠিয়েছিলেন 9 ডিসেম্বর 2024 সালে। চিঠিটাই আছে, আগামীতে চিঠিটা হয়তো ফ্রেমে বাঁধিয়ে রাখবো, আমার উত্তরপুরুষদের দেখাবো যে দেখো মুখ্যমন্ত্রী চিঠিটা পাঠিয়েছিলেন, কিন্তু জমি দলিল পাট্টা আমরা পাইনি। চাকরি তো অনেক দূরের কথা। শিল্পনগরী হওয়া সত্ত্বেও এই এলাকায় কর্মসংস্থানের অভাব, এটা তো অস্বীকার করতে পারবেন না। না না, এটা ভুল কথা। কে বলেছে কর্মসংস্থান নেই? প্রচুর চাকরি আছে, প্রচুর চাকরি করে, যেমন, কিন্তু দুর্গাপুরের ছেলেরা চাকরি করে না। আচ্ছা, দুর্গাপুরে কোর কমিটি নামক এক ভাইরাস তৈরি হয়েছে, আচ্ছা, মহামারী। আইএনটিটিউসির সাবেক শ্রমিক নেতাদের সরিয়ে নতুন একটা কোর কমিটি করা হয়েছিল, এবং সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আইএনটিটিউসির রাজ্য সভাপতি এসে ঘোষণা করে গেছিলেন
যে এক অভূতপূর্ব অত্যাশ্চর্য অদ্ভুত পোর্টাল তৈরি হবে, পোর্টাল ছাড়া কেউ চাকরি পাবে না। আচ্ছা, এবং মানে আমরা স্বচ্ছতা- দেখলাম একদম স্বচ্ছতা থাকবে। হ্যাঁ। এত স্বচ্ছতা বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এই 7 জায়গা ছাড়া কোথাও কেউ চাকরি পায়নি, এত স্বচ্ছতা। বারবার প্রতিবাদ করেছি, গেট পাসের ছবি দিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানিয়েছি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছি, সমমন্ত্রীকে জানিয়েছি, প্রদীপ মজুমদারকে জানিয়েছি, কিন্তু কাকস্য পরিবেদনা। আপনি প্রথম ব্যক্তি যিনি এই অনুষ্ঠানে এসে বললেন শিল্পনগরী দুর্গাপুরে চাকরির অভাব নেই। চাকরি তো হচ্ছে, কিন্তু বহিরাগতদের হচ্ছে। হ্যাঁ, এর পেছনে মুখ্য কারণটা কি? স্থানীয়রা কাজ পাচ্ছেন না কেন? দেখুন, ভূমিপুত্র যারা একটা সময়, এই যে আপনার কথা মতোই বলছি, এক সময় যারা ভিটেমাটি ছেড়ে দিয়েছেন, জমি ছেড়ে দিয়েছেন, তার উপর হলো কলকারখানা, সেখান থেকে দূষণ যা হচ্ছে তার ফল তারা ভোগ করছেন। তাদের নিজস্ব সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার পরে, এই যে আপনি বললেন বাড়িতে কেউ অসুস্থ হলে জমি বন্ধক দিয়েও যে চিকিৎসার ন্যূনতম ব্যবস্থাটুকু করবেন, সেই ব্যবস্থা নেই। এতটা হতশ্রী অবস্থা যা বলছেন। দূষণটা নিয়ে বিশদ বলবো। বেশ। দুর্গাপুরের ছেলেদের একটা জিনিসের অভাব আছে, ওই জন্য তারা চাকরি পাচ্ছে না। দুর্গাপুরের ছেলেদের মধ্যে ভিটামিন এম এর অভাব আছে, যেটা বীরভূম, বাঁকুড়ার ছেলেদের নেই। আপনি বললে আমি এখানেও দেখাতে পারি, এমনও সেফটি লিস্ট আমার কাছে আছে, যেটা আমি আমার ফেসবুক পেজেও ছেড়েছি, মিডিয়াও দেখিয়েছে, যে একদিনে 2 ভাইয়ের একসঙ্গে সেফটি হচ্ছে, এবং 2 ভাই বাঁকুড়ার বাসিন্দা। একদিনে 2 ভাইয়ের সেফটি হচ্ছে, 2 ভাই বাঁকুড়ার বাসিন্দা। সেফটি হচ্ছে বলতে মানে ডিএসপিতে সেফটি হয়েছে, আচ্ছা আচ্ছা 2 ভাইয়ের বাঁকুড়ার বাসিন্দা। আচ্ছা। আমার কাছে অন্তত 100 থেকে 150 খানা গেট পাস আছে, যেটা দেখাচ্ছে কারো বাড়ি পুরুলিয়া, কারো বাড়ি বীরভূম, কারো বাড়ি ঝাড়খণ্ড, কারো বাড়ি জেমুই। এবং 3 থেকে 4 লাখ টাকা হচ্ছে ভিটামিন এম এর দাম, যেটা দুর্গাপুরের ছেলেরা এফোর্ড করতে পারছে না। স্থানীয় নেতারা তাদের কাছে টাকা নিতে ভয় পাচ্ছে যদি জানাজানি হয়। এমনও শ্রমিক নেতা আছে। আমি একটুখানি এখানে আপনাকে ইন্টারাপ্ট করছি। আপনি যে কথা বলছেন যে স্থানীয় ছেলেরা, তাদের কাছে ভিটামিন এম এর অভাব আছে, শিল্পাঞ্চল দুর্গাপুরে সত্যি কি এরকম অবস্থা যে এই 2 লাখ টাকা 4 লাখ টাকা তারা দিতে পারছে না কাজের জন্য? সাহস করে চাইতে পারছে না, বলুন, নিতে পারছে না। দুর্গাপুর শিল্পাঞ্চলে এমনও শ্রমিক নেতা আছে, হ্যাঁ। তার গলায় সোনার চেনটা এত মোটা, ওটাতে কুকুর বাঁধা যাবে। এমনও শ্রমিক নেতা দুর্গাপুরে আছে, যার বাড়িতে একটা এসি ঘর করে আছে শুধু কুকুর ঘুমাবার জন্যে। রিবকের জুতো, লিলেনের জামা, সাদা জামা, নীল প্যান্ট আর রিবকের জুতো, এই তাদের ট্রেডমার্ক পোশাক। কিন্তু আপনারা যদি 10 বছর পিছিয়ে যান, 10 বছর আগে তারা বেকার ছিল, আজও বেকার। কিন্তু বৈভব বলিউডের সুপারস্টার শাহরুখ খানকে হার মানিয়ে দেবে। এমনও নেতা আছে 2-3টে আইফোন ক্যারি করে, 2টো আইফোন চুরি হয়ে গেলে থানায় কমপ্লেন অবধি করে না। চাইলে বললে গোটা স্টুডিওর দুর্গন্ধ উঠে যাবে, এত দুর্গন্ধ আছে এদের। কিন্তু জার্সি পাল্টে পাল্টে এরা ক্ষমতার আলিন্দেই বাস করছে। কখনো সাবেক শ্রমিক নেতা, কখনো কোর কমিটির মেম্বার, সিস্টেমটা তারাই চালাচ্ছে। দুর্ভাগ্য এটা আমাদের। দুর্গাপুরে যারা স্থানীয় ছেলে কাজ পায় ডিএসপি হোস্টেলে, 800 টাকা হাজিরিটা কেউ 400 টাকা পায়, কেউ 420 টাকা পায়। কেউ যদি প্রতিবাদ করে যে এটা তো আমার হাজিরি নয়, তার গেট পাসটা কেড়ে নেওয়া হয়। বায়োমেট্রিক করানো হয় 10 থেকে 12 দিন, যখন 26 দিন ডিউটি করার পরও, যাতে বাকি 14 দিনের টাকাটা কাটবেন হিসাবে 3-4 জায়গায় ভাগ হয়। এই তো দুর্গাপুর অবস্থা। এটা দুর্গাপুর সব শ্রমিকরাও জানে, এটা আমরাও জানি, এই লড়াইটা লড়ছি। এটা যদি সবাই জানে, তাহলে প্রতিপক্ষ যারা রয়েছে তারা সেভাবে সোচ্চার নয় কেন? একটা সিনেমা বেরিয়েছিল অনেকদিন আগে, হ্যাঁ, সবসে বড় রুপাইয়া। সেখানে মেহমুদ সাহেব একটা গান করেছিলেন যে না বিবি না বাচ্চা, না বাপ বড়া না মাইয়া, দ্য হোল থিং ইজ দ্যাট কে ভাইয়া সবসে বড় রুপাইয়া। 2016 সালে দুর্গাপুরের বেকার যুবকরা, শ্রমিকরা রায় দিয়েছিল তৃণমূলের বিরুদ্ধে, এই লুটতরাজের বিরুদ্ধে। বিশ্বনাথ পারিয়াল জিতে এসেছিলেন কংগ্রেস সিপিএম জোট প্রার্থী হিসাবে। তিনি কোনো কারণে বা কোনো চাপে তিনি আবার স্রোতে মিশে গেলেন। বেশ, 2021-এ মানুষ আবার রায় দিয়েছিল বিশ্বনাথ পারিয়াল তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে লক্ষণচন্দ্র ঘোড়ইকে। লক্ষণচন্দ্র ঘোড়ই ভালো লোক, লোকটা খুব সত্যিই ভালো লোক। তিনি শুধু নিজের ছেলেকে আর জামাইকে ইসেলে চাকরি করে দিয়েছেন, আর মেয়েকে এনআইটিতে। এমনি লোকটা ভালো, লোকটা প্রতিবাদ করে না, তৃণমূলের যেটুকু উচ্ছিষ্ট পায় খায়, এমনি লোকটা ভালো, প্রতিবাদ নেই। ওই জন্যে আমরা ভোটে দাঁড়িয়েছি। মানুষকে বলবো, মানুষ জানে, দুর্গাপুরের মানুষ আমাকে চেনেন, দুর্গাপুরের শ্রমিকরা আমাকে চেনেন,
যে কী লড়াইটা আমরা লড়ছি। একটার পর একটা মিথ্যা কেস খেতে হয়েছে। দুর্গাপুর সিমেন্ট ওয়ার্কসে আজকে 261 দিন ধরে 25টা শ্রমিক ছাঁটাই। আমরা জঙ্গলটায় পড়ে আছি খোলা ড্রেনের সামনে, গাছতলা 148 দিন ধরে। আমরা এই জন্যই ভোটে লড়েছি যে একটা শ্রমিকের ভোটও যদি আমরা পাই, আমরা জানবো সেই শ্রমিকের ভোটটা মনে আইএনটিটিসি কোর কমিটির মুখে থাপ্পড়, যাকে বিরোধিতার জন্য 2021 আমরা জিতে নিয়েছিলাম লক্ষণ ঘোরের মুখে থাপ্পড়। এই লড়াইটাই লড়ছি। পারিবারিক দিক থেকে আপনার আত্মীয়র মধ্যেই আমি বলি তাপস ব্যানার্জি, তিনি তো সম্পর্কে আপনার আত্মীয় হন? হ্যাঁ, মামা হন, আমার মামা, বড় মামা। একটা সময় লক্ষণ ঘড়ুইয়ের হয়েও আপনি কাজ করেছেন, সোচ্চার হয়েছেন, তাই তো? একদম। আজ হঠাৎ কি এমন ঘটনা ঘটলো যেখানে একেবারে সমস্ত কিছু ছেড়ে ছুড়ে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করব, জনমানুষের প্রভাব পড়বে বলে আপনার মনে হয়? 2021-এ লক্ষণচন্দ্র ঘোড়ই যখন বিজেপির প্রার্থী হয়, তাকে দুর্গাপুরের মানুষ চিনতেন না। দুর্গাপুরের একটা অংশের মানুষ তাকে চিনতেন, কিন্তু গোটা দুর্গাপুরের মানুষ তাকে চিনতেন না। আমরা একটা স্বপ্ন দেখে লড়াইটা লড়েছিলাম যে তিনি বিরোধিতাটা করবেন, তিনি ডিএসপি আলোস্টিল গেটে পৌঁছাবেন স্থানীয় ছেলেদের চাকরির দাবিতে। তিনি দুর্গাপুরে যারা ভূমিহারা ভূমিপুত্র তাদের জমির দলিল পাট্টা নিয়ে লড়াইটা করবেন। 2021 থেকে 2026-এ লক্ষণচন্দ্র ঘোড়ই একটাও বিধানসভা সেশন মিস করেননি, কারণ বিধানসভা সেশনে না গেলে একটা ভাতা পাওয়া যায় না। তিনি যদি দেখিয়ে দিতে পারেন যে তিনি দুর্গাপুরের জন্য কি কি প্রশ্ন করেছেন, আমি কথা দিলাম, আমি নির্দল প্রার্থী থেকে নিজেকে প্রত্যাহার করার সময়সীমা নেই, তবু আমি সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে নিজেকে সরিয়ে নিয়ে যাব যে লক্ষণচন্দ্র ঘোড়ই যদি একটা প্রশ্ন করেছে যে দুর্গাপুরের জমির দলিল পাট্টা নেই কেন বিধানসভাতে, এবং দুর্গাপুরের স্থানীয় ছেলেরা কাজ পাচ্ছেন না কেন। লক্ষণ ঘোড়ইকে আমরা বেছে নিয়েছিলাম বিরোধিতা করার জন্য, কিন্তু তিনিও সিস্টেমের অংশ হয়ে গেলেন। আমরা কি করব? আমরা গণতান্ত্রিক দেশে বাস করি। তাহলে তো একথা বলতেই হয় যে এবারের নির্বাচনে যখন এবারও লক্ষণ ঘড়ুই প্রার্থী, তৃণমূলকে মানুষ প্রত্যাখ্যান করে বিজেপিকে গ্রহণ করেছিলেন। আপনি যেমনটা বলছেন লক্ষণ ঘড়ুইও প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। তাহলে রাজনৈতিক সমীকরণের নিরিখে চিত্রটা কি দাঁড়াতে পারে এবার? আপনি তো নির্দল প্রার্থী, আপনি জয়ের জন্য তো আশা করে লড়াইয়ে নামেননি। আপনি যেটা বলতে চাইছেন, একজনও যদি আপনাকে সমর্থন করে তাহলে আপনার প্রতিবাদটা অন্তত মানুষের কাছে গেছে বলে আপনি মনে করবেন। লড়াইয়ের সমীকরণটা কি হতে পারে বলুন তো? যেখানে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন কবি দত্ত, লক্ষণ ঘড়ুই তো রয়েইছেন বিজেপির, জাতীয় কংগ্রেসের তরুণ রায়, সিপিআইএমের প্রভাস সাঁই, লড়াইটা কি হতে পারে? আপনি একজন সচেতন নাগরিক, সেই হিসেবে একটু বলুন তো। আমরা ভোটে দাঁড়িয়েছি কেন? প্রথমে তো প্রশ্নটা এটা করা উচিত যে আমরা ভোটে দাঁড়িয়েছি কেন। হ্যাঁ, সেটাই তো প্রথম প্রশ্ন করুন। একদম, আমরা নিজেরাই প্রশ্নটা নিজেদেরকে করেছি। হ্যাঁ, যে আমরা ভোটটা কাকে দেবো। তৃণমূলকে আমরা দেখে নিয়েছি, কবি দত্তবাবু ভালো গান করেন, ভদ্র মানুষ, দেখা হলে কথা বলেন, কিন্তু কবি দত্তবাবুর যারা ব্যবসায়িক বন্ধু আছেন তারা আমার গ্রামের জলটা পর্যন্ত চুরি করে নিচ্ছেন। কাল কবি দত্তবাবু অনিন্দিতা মুখার্জিকে পাশে বসিয়ে বলেছেন যে পানীয় জলটা আমার দ্বিতীয় মূল কাজ হবে। এই অনিন্দিতা মুখার্জিকে অন্তত আমি ব্যক্তিগতভাবে 15টা চিঠি দিয়েছি, তথ্য প্রমাণ সমেত চিঠি দিয়েছি যে দুর্গাপুরের 35 নম্বর ওয়ার্ড গোপাল মাঠের বাইরে যে বহুতলগুলো তৈরি হয়েছে তারা বোরিং করছে, অবৈধ বোরিং করছে। কোনো পুরো আইনে কোথাও বোরিং করার কোনো পারমিশন নেই। এটা শুধু যে গোপাল মাঠ সন্নিহিত এলাকায় হচ্ছে তা কিন্তু নয়, আরো অনেকগুলো জায়গায় যেখানে এরকম বহুতল নির্মাণ হচ্ছে সেখানে জলের সমস্যা তৈরি হচ্ছে। আর আগে থেকেই দুর্গাপুরে, আপনি একমাত্র ব্যক্তি যিনি বললেন দুর্গাপুরে কর্মসংস্থানের কোনো রকম অভাব নেই, এটা প্রথম আপনার কাছে আমি শুনলাম। আর দ্বিতীয় হচ্ছে জল সংকটের বিষয়টা কিন্তু গুরুত্ব দিয়ে প্রত্যেক দলের প্রার্থী এই কথাটা বলেছেন, জলের সমস্যার কথা বলেছেন। আপনিও জলের সমস্যার কথা বলছেন, জল চুরির কথা বলছেন, এই বিষয়টা একটু বিশদে বলুন। আর একই সঙ্গে আপনারা প্রতিবাদ স্বরূপ ঠিক কী পদক্ষেপ করেছিলেন, তার প্রতিক্রিয়া কি হয়েছে সেটাও মানুষকে জানান। 2022-23 সাল থেকে আমি লাগাতার চিঠি করেছি ডিএমসিকে, এসডিএমকে। সৌরভবাবু ট্রান্সফার হয়ে গেলেন, সৌরভবাবুর জায়গায় যারা এলেন তাদেরকেও চিঠি করেছি, সোমনবাবু এসেছিলেন। ডিএমকে চিঠি করেছি, দুজন ডিএম পাল্টে গেলেন। এবং শুধু চিঠি করিনি, আমরা বিশদে লিখেছি কোন কোন বহুতল জলটা চুরি করছে, তার ছবি দিয়েছি, তার ভিডিও দিয়েছি। একবার এসডিএম স্যার, সৌরভবাবু তখন ছিলেন, একটা অর্ডার পাস করলেন যে বোরিং যেন বন্ধ হয়, এবং পুরসভার কমিশনার আবুল কালাম সাহেব খুব ভালো বিরাট কাজ করেছিলেন। এই অর্ডারটা হাতে পেয়ে তিনি গোপালমাঠ গ্রামে মাইকিং করলেন
আমি গোপালমার কথাটা এই জন্য উল্লেখ করলাম, অন্য কোথাও মাইকিংটা হয়নি। আচ্ছা, গোপালমাঠ গ্রামে মাইকিং করলেন যে কেউ বোরিং করবেন না। বোরিংটা হচ্ছে গোপালমাঠ গ্রামের বাইরে বহুতলগুলোতে, আর গোপালমাঠ গ্রামে মাইকিং করে পুরসভা দায়টা ছেড়ে দিল। রাতের অন্ধকারে বড় বড় পাইপ ঢুকেছে। যখনই দুর্গাপুরে জল বন্ধ হয়েছে আমরা জানি যে জল দপ্তরের সঙ্গে কোনো ডিল হয়েছে, রাতের অন্ধকারে পাইপ ঢুকেছে এবং সেই পাইপ থেকে যাতে বহুতলগুলো জল পায় তার জন্যে দুর্গাপুরের মানুষের জলটা বন্ধ করে রাখে। এখানে কি কোনো মিলিভগত আছে বলে মনে হয়? আমি যাচ্ছি এখানে। আচ্ছা, যেই লড়াইটা আমরা ভূমি রক্ষা কমিটির নামে আমরা কটা সাধারণ ছেলে বিনা রাজনৈতিক ব্যানারে বরঞ্চ রাজনৈতিক শত্রুদের সঙ্গে লড়াই করে কাগজগুলো জোগাড় করতে পারছি, লক্ষণচন্দ্র ঘোড়ই কি পার্থ না? তিনি তো বিধায়ক, কেন্দ্রে তো তার দল আছে, জলসম্পদ মন্ত্রীর সঙ্গে ছবি তুলতে পারছেন হাতে ফুলের তোড়া নিয়ে। ডবল ইঞ্জিন সরকারের কথা বলছে। একদম, তিনি কি লড়াইটা করতে পারতেন না? দুর্গাপুরের মানুষ লক্ষণচন্দ্র ঘোড়ইকে লড়াই দেখতে পাননি। হ্যাঁ, তিনি বুদ্ধিমান মানুষ, তিনি আমাদের মতন ভুল রাস্তায় পা দেননি। তিনি দেখেছেন 5 বছর বিধায়ক থেকে যদি আমি নিজেরটা গুছিয়ে নিতে পারি, আমার ছেলে মেয়ে সংসার সুখে থাকবে। সবাই তো আমাদের মতন নয় যে নিজের সব কিছু বিসর্জন দিয়ে লড়াইটা করব। তারা নিজের রাস্তায় হেঁটেছেন। একটা প্রতিবাদ জল চুরি রক্ষণ করে করেনি। আমি 15টা চিঠি আপনাকে দেখিয়ে দিতে পারি, ডিএমসি থেকে আমরা রিসিভ করে নিয়ে এসেছি। এসডিএমকে চিঠি করেছি, ডিএমকে চিঠি করেছি, কিন্তু জল চুরি বন্ধ হয়নি। গতকালও এক জায়গায় বোরিং হয়েছে, তার ছবি ভিডিও আমার কাছে চলে এসছে। আমি কাল বা পরশু হয়তো সেটা আমার সোশ্যাল মিডিয়া পেজে ছাড়বো এবং প্রশ্ন করব যে মাননীয় আনন্দিতা মুখার্জি কী করছেন? কোনো প্রতিবাদ হয়নি। দুর্গাপুরে চাকরি চুরি হচ্ছে, জল চুরি হচ্ছে, জমি চুরি হচ্ছে, অধিকার চুরি হচ্ছে। জমি চুরির বিষয়টা একটু বলুন খোলসা করে। এডিডিএর, ডিএসপির, ডিভিসির প্রচুর জায়গা আছে। ডিএসপি ডিভিসি 2020 সাল থেকে একটা রব তুললো যে আমরা এক্সটেনশন করব, 2023 সাল থেকে একটা রব তুললো যে আমরা এক্সটেনশন করব, আমরা জায়গা ফাঁকা করব। আমার গোপাল মাঠে একটা বাঁধ আছে, অনেক পুরনো বাঁধ, ওইটাকেই বলে যোগুর বাঁধ, যে যোগুর বাঁধ প্লটে আমি থাকি। আচ্ছা, একদিন সকালে দেখলাম ডিএসপি পাঁচির দিচ্ছে, আমরা পাঁচিরটা দিতে দিইনি। তার জন্য আমার এগেনস্টে 3-4টে কেস হলো, ফৌজদারি মামলা হলো। আচ্ছা, কিন্তু আজ অবধি এইখানে ছিলেন আগের এমপি এস আলোলিয়া, তিনি আমার আত্মীয় হন। আচ্ছা, তিনি বলেছিলেন যে ডিবিসির উপর বুলডোজার চললে আমি বুক পেতে দাঁড়াবো, কিন্তু তিনি দাঁড়াননি। লক্ষণচন্দ্র ঘোড়ই বলেছিলেন যে ডিবিসির উপর উচ্ছেদ হলে আমি আটকে দেবো, দাঁড়াইনি। আমাদের গ্রামে যখন মানুষকে উচ্ছেদ করতে এসেছিল আমরা হেঁটে হেঁটে নবান্ন গেছিলাম, আমরা উচ্ছেদটা আটকেছি। আমাদের একটাই কথা যে ডিএসপিকে যদি জমি নিতে হয়, আগে যারা আমরা ভূমিহারা ভূমিপুত্র, আমাদের জমির ভাগটা আমাদের বুঝিয়ে দাও। রাজ্যপালকে আমরা জমি দিয়েছিলাম, রাজ্যপাল আমাদেরকে জমি দিয়েছিল গোপাল মাঠ, অগ্রণী, শালবাগান, বেনাচিতির বিস্তীর্ণ অংশ জমি দিয়েছিল। আমাদের জমির ভাগটা আমাদের বুঝিয়ে দাও। এডিডিএর জমি চুরি নিয়ে যেটা বলছি, তৃণমূলের এমন নেতা আছে যে ডিএসপির ভেস্টের জমি বিক্রি করে তারা আজ কোটি কোটি টাকার মালিক। এত এত বস্তি হচ্ছে কি করে? এত এত বস্তিতে জলের কানেকশন আসছে কি করে? এত এত বস্তিতে ইলেকট্রিক লাইন আসছে কি করে? কিন্তু এই মানুষগুলোর কাছে পয়সা নিয়ে তাদেরকে বস্তিতে বসাচ্ছে, কিন্তু যখন ডিবিসি বা ডিএসপি উচ্ছেদে নোটিশ দিচ্ছে, এই তৃণমূলের নেতারা দৌড়ে পালিয়ে যাচ্ছে। তাদের পাশে দাঁড়াবার জন্য কেউ নেই। আর বিজেপি নেতার কথা ছেড়ে দিলাম, আমি যাচ্ছি না এখানে। মানে এতটাই বিশ্বাসভঙ্গ হয়েছে। দুর্গাপুরের মানুষ তৃণমূলকে পছন্দ করে না, তারা বারবার প্রতিটা ভোটে সেটা প্রমাণ করে দিয়েছে। না হলে 2016-তে বিশ্বনাথ পারিয়াল আর দুর্গাপুর পূর্বে জিততো না, সিপিএম জিততো না, এদিকে বিশ্বনাথ পারিয়াল জিততো না। 2019-এ 48,000 ভোট থেকে ভোটে জিততো না দুটো সিট থেকে। 2021-এ লক্ষণ করে জিততো না, আর দুর্গাপুর পূর্বে 3,000 ভোটে মাত্র প্রদীপ মজুমদার জিততেন না। কিন্তু দুর্গাপুরের মানুষ এইবার আরও বিরক্ত হয়ে গেছে যে যাদেরকে আমরা বিরোধিতা করার জন্য ভোট দিয়েছি তারা বিরোধিতা করছেন না, তারা স্বজন পোষণ আর দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে আছেন। আচ্ছা, আপনাকে আমি জিজ্ঞেস করি যে মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে বলছেন শিল্পাঞ্চল দুর্গাপুরে, বিজেপির প্রতিও মানুষ অসন্তুষ্ট, তাহলে পড়ে রইলেন তরুণ রায় আপনার বিধানসভা কেন্দ্রে, পড়ে রইলেন প্রভাস সাই, লড়াইটা কি এদের মধ্যে? তরুণ রায় আমার গ্রামের মানুষ, হ্যাঁ, আমার গ্রামের ভূমিপুত্র। কেমন মানুষ? আমার গ্রামের মানুষ যখন, আমি বলবো ভালোই মানুষ। আমার গ্রামের বদনাম আমি করতে পারবো না। হ্যাঁ, প্রভাস সাইকে আমি প্রার্থী হওয়ার পর দেখলাম যে প্রভাস সাই, হ্যাঁ, তার আগে দেখেননি বা জানেন? আমি দেখিনি। আচ্ছা, তো আমার কথা হচ্ছে হ্যাঁ, যে বিগত 5 বছর তারা কি লড়াই করেছেন। মানুষের কাছে আমি একটাই প্রশ্ন করব, বা মানুষের কাছে তারা যখন যেমন মানুষ যেন তাদের প্রশ্ন করেন যে আপনি গলায় রজনীগন্ধার মালা পরে এসছেন, ঢাক বাজছে, ঢোল বাজছে,
রনপা নিয়ে এসছেন, লাল নীল সবুজ হলুদ ঝান্ডা নিয়ে এসছেন। আপনি গত 5 বছর দুর্গাপুরের মানুষের জন্য কটা কথা বলেছেন? তারা বলেননি। তরুণরাই আমার গ্রামের মানুষ, তবু বলি, তরুণরাই গাড়িতে চেপে ঘোরেন, তরুণরাই জমিদার বংশের ছেলে, ভালো মানুষ। প্রভাস রায় লড়াকু ছেলে শুনেছি, ভালো ছেলে। তারা কি মানুষের কাছে গেছিলেন বিগত 5 বছরে? তারা কি বলেছেন যে ডিএসপিতে চাকরি চুরি হচ্ছে? তারা কি বলেছেন জল চুরি হয়েছে? বিরোধী দলই নিজেদের কাজ থেকে দূরে সরে গেছেন অনেকটা, জনমানুষের কাছে প্রতিশ্রুতি যা দিয়েছেন আপনার কথা মতো পূরণ তো কিছুই করেননি, তাই তো? একদম। তো এই যদি হয়ে থাকে তাদের অবস্থা, তাহলে এই জাতীয় কংগ্রেস বলুন, বামেদের কথা বলুন, এরা এই প্রেক্ষাপটটাকে যতটা কাজে লাগানো উচিত ছিল মনে হয় ততটা লাগাতে পারেননি আপনার কথা মতো, যদি আমি ধরে নিই। আচ্ছা, আপনি এস আলুওয়ালিয়ার কথা বললেন, তাপস ব্যানার্জির কথা বললেন, এরা আপনার কাছের জন, লক্ষণ ঘড়ি, কখনো না কখনো আপনারা কাছাকাছি থেকেছেন, তাই তো? এরা কাছে থেকে যদি বিশ্বাস ভঙ্গ করে থাকেন, আপনার বিশ্বাসের মর্যাদা যদি না থেকে থাকে এদের কাছে, যাদের নিয়ে এখন লড়াইয়ে আছেন তাদের প্রতি পূর্ণ বিশ্বাস আস্থা আছে? তাপস ব্যানার্জির সঙ্গে আমি কোনোদিন দল করিনি, না, এই জায়গাটা পরিষ্কার করে। হ্যাঁ, এটা ঠিক, এটা আমি তৃণমূল দলটা কোনোদিন তাপস ব্যানার্জির সঙ্গে করিনি। না, আপনার আত্মীয়তার সূত্র ধরে আমি কথাটা বলছি, ঠিক আছে? তাপস ব্যানার্জির কথাটা বাদই দিলাম। এস আলুওয়ালিয়া, লক্ষণ ঘড়ি, এস আলুওয়ালিয়ার সঙ্গে আমি দল করেছি, লক্ষণচন্দ্র ঘোড়ের সঙ্গে আমি দল করেছি। তারা বিরোধিতাটা রাস্তায় নেমে করেননি, আমাদের স্বপ্নভঙ্গ হয়েছে। আর দ্বিতীয়ত, আমি এখন মানসিক যে জায়গায় আছি, রাজা তোর কাপড় কোথায় বলার জন্য একটা আওয়াজই দরকার, যেটা আমি মনে করি যে রাজা তোর কাপড় নাই, রাজা তুই উলঙ্গ, এটা বলার জন্য ভিড়ের প্রয়োজন হয় না। লড়ে যাচ্ছি তো, 6টা-7টা কেস খেয়েও লড়ে যাচ্ছি তো, বইয়ের গয়না বন্ধক রেখে লড়ে যাচ্ছি। বারবার করে এই কথাটা শুনি যে বিরোধী কণ্ঠস্বরকে রুদ্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে রাজ্যে, বলছেন বিরোধীরা, বলছেন কথা। সেখানে আপনার এই উচ্চ রব, এটা আপনার আন্দোলনকে, চিন্তাভাবনাকে কতখানি বাধা দিয়েছে, কতখানি কষ্ট দিয়েছে, কতখানি যন্ত্রণা পেয়েছেন? 19 মার্চ 2025 আগে থেকে মুখ্যমন্ত্রী থেকে পলিউশন দপ্তর, এসডিএম, ডিএম সবাইকে চিঠি করে থানা ইন্টিমেশন দিয়ে যে আমরা পলিউশন দপ্তরের বাইরে অন্ডাল ডিএসটিপিএস এবং দুর্গাপুর সিমেন্ট ওয়ার্কসের ভয়াবহ দূষণের প্রতিবাদে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করব 10টা থেকে বিকেল 5টা অবধি। আইসি সিটি সেন্টার সুদীপ্তবাবুর নেতৃত্বে 3-4 থানার পুলিশ এলো, আমাদের টেনে হিজড়ে গ্রেপ্তার করলো, আমাদের অরবিন্দ থানায় নিয়ে যাওয়া হলো এবং পরের দিন সেদিন রাখা হলো লকআপের বাইরে। পরের দিন তোলাবাজির কেস দেওয়া হলো যে আমরা নাকি দুর্গাপুর সিমেন্ট ওয়ার্কস, যেই কারখানার বিরুদ্ধে আমি শ্রমিক আন্দোলনের লড়াইটা লড়ছি, যেই কারখানার দূষণের বিরুদ্ধে লড়াই করছিলাম, যে আমি নাকি দুর্গাপুর সিমেন্ট ওয়ার্কসের কাছে 7 বারে 20,000 টাকা চেয়েছি। 7 বারে 20,000 টাকা চেয়েছি। 20,000 টাকা করে না 20,000 টোটাল চেয়েছি। 20,000 টাকা চেয়েছি, হ্যাঁ, 7 বারে। বিরাট তোলা। আমি যখন টাকাটা পাইনি তখন নাকি আমি চাপে রাখার জন্য পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বাইরে আন্দোলনে বসেছিলাম। বেশ 9টা দিন লকআপে ছিলাম। আচ্ছা, স্নান করতে দেওয়া হয়নি। আচ্ছা, আমার সহযোগী, আমার সঙ্গে এক ভাই ছিলেন, খুব কষ্ট পেয়েছি আমরা। আরও 8 জনকে জেল করে দিল, তার মধ্যে 73 বছর এক বৃদ্ধ মানুষও ছিলেন, আবার 20 বছর একটা বাচ্চা ছেলেও ছিল। বেরোলাম, পলিউশন দপ্তরকে আবার চিঠি চাপাটি করলাম এবং আমাদের অভিযোগটাকে মান্যতা দিয়ে অন্ডাল ডিএসটিপিএসকে 20 লক্ষ টাকা ব্যাংক গ্যারান্টি করা হলো পলিউশন দপ্তরের তরফ থেকে, এবং সিমেন্ট ফ্যাক্টরিকে 10 লক্ষ টাকা ব্যাংক গ্যারান্টি করা হলো। কিছু ক্লজ বেঁধে দেওয়া হলো যে এইগুলো মানতে হবে, নাহলে এই ব্যাংক গ্যারান্টির টাকাটা আপনার ফেরত পাবেন না। ওই কাগজ আমার কাছে আছে। তার মানে কি, যে আমরা যে বলেছিলাম পলিউশন হচ্ছে, সেই কথাটার মান্যতা তারা দিলেন। কিন্তু আমার জীবন থেকে 9টা দিন চলে গেল, আমাদের 10 জনের জীবন থেকে 9টা দিন চলে গেল। ক্রিমিনাল কেসের একটা ধাপ্পা লেগে গেল। আজও 8,500 টাকা দিতে হবে আমাকে, যেহেতু ভোটে দাঁড়িয়েছি। আচ্ছা, খবরের কাগজে ছাপাতে গেলে 8,500 টাকা না 8,800 টাকা লাগবে, যে আমার ক্রিমিনাল রেকর্ডটা ছাপাতে হবে। আমার অন্যায় কি ছিল? দুর্গাপুরের মানুষকে দূষণ হাত থেকে বাঁচাতে চেয়েছিলাম। আর এত অত্যাচার আমার উপর হয়েছে, আমার সঙ্গে থাকার অপরাধে 25টা শ্রমিক আজও কাজ হারা। আমার আর ভয় ডরটা নেই, জানে মেরেই দেবে, তার বেশি তো কিছু করতে পারবে না। আমি বেপরোয়া, যা হবে হবে। এত অনুপ্রেরণা, মহাপ্রেরণার কথা আমরা শুনি। আপনার এই যে লড়াই, আপনার এই যে চিন্তা ভাবনা, যে প্রতিবাদী সত্তা আমি এই মুহূর্তে স্টুডিওতে দেখছি, আমার খুব জানতে ইচ্ছে করছে আপনি অনুপ্রেরণা পাচ্ছেন কোথা থেকে? আপনার শক্তিটা কি আসলে? কেন আপনার মনে হচ্ছে যে এইগুলোর মধ্যে দিয়েই আমি একটা কিছু করতে পারবো?
মানুষের জন্য হোক, নিজের জন্য হোক, ভাবনাটা কাকে নিয়ে? আমার অনুপ্রেরণা একটাই মানুষ, একটা খর্বকায় মানুষ, চোখে চশমা পড়ছেন, মাথার সামনে চুলটা কম ছিল। তিনি একটা কথাই বলেছিলেন যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। তিনি চাইলে সিস্টেমের সঙ্গে আপোষ করতে পারতেন, তিনি চাইলে আজকে নোটে তার ছবিটা ছাপা হতো, তিনি চাইলে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হতে পারতেন যদি তিনি সিস্টেমটার সঙ্গে আপোষ করতেন। নিজের জীবনটাকে তিনি বিসর্জন করেছেন দেশের জন্যে। আমরা গর্বিত যে আমরা নেতাজির দেশের মানুষ। তার পায়ের ধুলোর একটা অংশ হওয়ার ক্ষমতা আমাদের নাই, যদি তার ছায়ার একটা ধুলোর অংশ হতে পারি, যদি নিজের জীবনটা তার রাস্তায় চলে উৎসর্গ করতে পারি, যদি আমার জীবনের পরও দুর্গাপুরের মানুষ কিছু সুবিধা পান, তাহলে জানবো যে জীবনটা মানুষের জন্মানোটা সার্থক হলো। আপনি যে মানুষটার কথা বললেন সেই মানুষটাকে তো কোনো রাজনৈতিক দলই মনে হয় না যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তারা কেউ তার বিরোধিতা করে একটি শব্দও উচ্চারণ করতে পারবে। কথা প্রসঙ্গে বলতেও চাইব যে কেউ একজন, আমি এখানে নাম বলবো না, কেউ একজন বলছিলেন যে আমরা গান্ধীবাদী, আমরা কেউ আমাকে একটা চড় মারলে আরেকটা চড় মারবো, এরকম ব্যাপারটা নয়। তো কথায় প্রসঙ্গে আপনি যে মানুষকে প্রেরণা হিসেবে বললেন তার প্রসঙ্গ এনেই তিনি থমকে যান, আমার এটা বলা ঠিক হচ্ছে না বলে ওই জায়গাটা কিন্তু আমার এই কথাটা বলা ঠিক হয়নি, মার্জনা চাইছি, এরকমভাবেই বিষয়টাকে সামলে নেন। আপনি যাকে খর্বকায় বললেন, আমি তো জানি না আপনি কোন অর্থে বললেন, তার ছায়া যতটা লম্বা সেই ছায়ায় দাঁড়ানোর মতন শক্তিও আর কেউ আছেন বলে আমার অন্তত মনে হয় না। যাই হোক, এটা আমার ব্যক্তিগত অভিমত এবং আমি একটু বিস্তৃত করি। আমি তাকে খর্বকায়, মাথার সামনে চুল কম, চোখে চশমা পড়া, এই কারণেই বললাম যে লড়াইটা তিনি হৃদয় থেকে করেছিলেন। আমি এসছি আপনার কাছে একটা ভাঙা বাইক নিয়ে আর একটা গামছা নিয়ে। আমি থাকি রাত্রেবেলা একটা ভাঙা চৌকিতে। আচ্ছা, নেতাজি সুভাষচন্দ্র বসু যে নিজের জীবনের শেষ 20-30টা বছর গুমনামি ভাবে ছিলেন, মানে তার নামটাকেও উচ্চারণ করতো না দেশে, তাকে তার যোগ্য সম্মানটা দেয়নি। কিন্তু এটা নিয়ে দেখুন অনেক তর্ক বিতর্ক আছে, আমি যেটা বিশ্বাস করি, আমাদের ভাবতে ভালো লাগে তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, ব্যাস, এর উপরে কথা। আমরা একটা কথাই মনে করি যে তিনি আমাদের দেখিয়েছিলেন যে তিনি একটা সচ্ছল পরিবারের সন্তান, তিনি শিক্ষিত, তিনি চাইলে একটা ভালো সুন্দর জীবনযাপন করতে পারতেন। তিনিও চাইলে গান্ধীজির মতন বিলেত থেকে ব্যারিস্টারিটা পাস করে এসে ত্যাগ করতে পারতেন। গান্ধীজির ত্যাগ আছে, নিশ্চয়ই ত্যাগ আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু নিজের ঘর পরিবার, নিজের স্বপ্ন আদর্শ, নিজের মাতৃভূমি পর্যন্ত যিনি ত্যাগ করেন, এবং সর্বোচ্চ সরকারি চাকরি এবং স্ট্যান্ড করা সত্ত্বেও তা তিনি প্রত্যাখ্যান করেছিলেন। সচ্ছলতা তার পায়ের কাছে এসে হোঁচট খেয়ে পড়েছিল। সেই মানুষটা যদি সব পারে, আমরা তো সামান্য মানুষ। না, আপনি যারকে আদর্শের কথা বললেন তার সামনে এসব তুচ্ছ ব্যাপার, মানে যাবতীয় জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য, এটা তো হেলায় তিনি ছেড়ে দিয়েছিলেন। যাই হোক, যদি তার কথাই ওঠে তাহলে তার আদর্শ নিয়েও তো একটা দল কাজ করছে, তাদের হয়েও তো আপনি নির্দল কেন হলেন? আমার প্রশ্নটা এইটা, যদি আপনার চিন্তাভাবনাটা মানুষকে নিয়েই থাকে এবং যদি আপনার আদর্শ নেতাজি হন, তাহলে এই আদর্শে তো কাজ করছে রাজনৈতিক দল আছে। আপনি একক শক্তিতে, দেখুন রাজনীতি করতে গেলে অর্থবল লাগে, লোকবল লাগে, এটা তো অস্বীকার করতে পারবেন না। এইখানে কতটা যুঝতে হচ্ছে আপনাকে, এই জায়গাটা আমি জানতে চাইছি। আর কেন কোনো রাজনৈতিক দলের যেখানে যিনি আপনার আদর্শ বললেন সেই আদর্শ নিয়ে কাজ করা রাজনৈতিক দল রয়েছে, কিন্তু আর যিনি যতই বিরোধিতা করুন না কেন এই মানুষটি সম্পর্কে কথা বলতে গেলে সম্ভ্রমের সঙ্গেই কথা বলতে হবে, বুক চিতিয়ে কথা বলতে হবে, বুকটা গর্বে ভরে ওঠে এমন মানুষের কথা আপনি উল্লেখ করলেন। বলুন কেন আপনি এককভাবে ভাবলেন, যেখানে লোকবল অর্থবল একটা বড় ইস্যু? নেতাজি সুভাষচন্দ্র বসু তো কংগ্রেস করতেন, তিনি কংগ্রেসের সঙ্গে মানিয়ে নিতে পারেননি, তিনি বিদ্রোহে বেরিয়ে গেছিলেন। তিনি বিদ্রোহে বেরিয়ে ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিলেন। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর নিয়ে আমি আলোচনা করার ধৃষ্টতা দেখাবো না, তিনি ভগবান, অনেক ছোট্ট, তিনি ভগবান, তাকে নিয়ে আলোচনা করার ধৃষ্টতা আমি দেখাবো না। আজ আমি একটা দল করেছি, দল থেকে বেরিয়ে ভূমি রক্ষা কমিটি করেছি। আমি মনে করেছি যে আমাদের লড়াইটা লড়ার জন্য সব রাজনৈতিক দলে বাধ্যবাধকতা আছে। সব রাজনৈতিক দলে, আজ যদি কোনো দলে থাকতাম, আপনার কাছে এসে কথাগুলো বলার আগে আমাকে সেন্সার করা হতো যে না, এই কথাগুলো বলতে পারবে না, বলবে না। হ্যাঁ,
তৃণমূল টাকা নিয়ে চাকরি দেয় না দুর্গাপুরে, লক্ষণ করে বিরোধিতা করে। তরুণ রায়, প্রভাস রায়, মাননীয় তরুণ রায়, মাননীয় প্রভাস রায় লড়াই করেছেন, তাহলে আমাকে এই কথাগুলো বলতে হতো। তাহলে বাস্তব সত্যি কথাটা আমি অকপটভাবে বলতে পারতাম না। আমি তো নিজে নেতা হওয়ার জন্য দাঁড়াইনি। আমাকে যদি নিজেই নেতা হতে হতো তাহলে তো আমি আলো আলীজি আমার আত্মীয়, তার পায়ের কাছে এমনি করে যদি বসে থাকতাম 5-6 বছর, তাহলে একটা টিকিট পেতাম। লক্ষণচন্দ্র ঘোরে যারা বার্তা পাঠিয়েছে তাদের বার্তাগুলো যদি নিতাম, ভালো নেতা হয়ে যেতাম, একটা দাদা জিন্দাবাদ করতাম, বা তৃণমূল থেকে অফার এসছে দাদা জিন্দাবাদ করতে পারতাম। আমার মনে হয়েছে যে আমি কাজ করতে পারবো না। আমি যখন কাজ করি আমি দেখি না শ্রমিকটা বাঙালি না বিহারি, হিন্দু না মুসলমান। আমি যখন কাজ করি দেখি না যে কোন মাটা করে জল আসছে না, সে আদিবাসী না জনজাতি না তপশিলি। লড়াইটা যখন শ্রমিকটা শ্রমিক, শ্রমিকটা শ্রমিক, মাটা মা। আচ্ছা, সিপিআইএম এই কথাই বলছে, দুর্গাপুর সিমেন্ট ওয়ার্কস শ্রমিকের হয়ে বেশ লড়াই করে ওরা। ওরা ধর্মীয় মেরুকরণের হিসেব দেখে না। যারা দুর্গাপুরে বাস করেন, যারা স্টিল সিটিতে থেকে স্টিল প্ল্যান্টে কাজ করছেন, সবাই শ্রমজীবী মানুষ, সেখানে কোনো দলের ভেদাভেদ নেই। তারা শ্রমজীবী মানুষকে রিপ্রেজেন্ট করছেন সব কিছু ভুলে। ঠিক, এবার বলুন। একদম সিপিএম পার্টির একটা গাইডলাইন হয়তো তাদের ক্লাস করানো হয়, আপনিও জানেন আমিও জানি। তারা ক্লাসের বাইরে যেটুকু না, আমি জানি না, আপনি বলুন। বেশ, তো তাদের ক্লাস করানো হয় হ্যাঁ। প্রতিনিয়ত তাদের কমরেডদের বা তাদের ক্যাডারদের, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, কমরেড বলা ঠিক নয়, ক্যাডারদের ক্লাস করানো হয় যে এটা পার্টির গাইডলাইন, এটা তোমার বক্তব্য। এরকম আরো রাজনৈতিক দল আছে, শুধুমাত্র আমি সিপিএম যেহেতু একটা রেজিমেন্টের দল, আমি সিপিএম কে নিয়ে আপনি প্রশ্নটা করলেন বলছি। একটা ছোট্ট উদাহরণ দিই, দুর্গাপুর সিমেন্ট ওয়ার্কস, যেই কারখানা শ্রমিকদের ছাঁটাই করা নিয়ে আমার প্রতিবাদ, এত লড়াই, সেই কারখানায় একজন সিটু নেতা আছেন। সেই সিটু নেতা অবিবাহিত। সিটু নেতার একজন জামাই, মানে ভাগ্নির স্বামী, তিনি ওই কারখানাতে সেফটি অফিসার, তিনি ডিওএফআই নেতা ছিলেন, আজ সেফটি অফিসার ওই কারখানাতে। আরেকজন ওই কারখানার ট্রান্সপোর্টে সব থেকে বড় স্টেক হোল্ডার। তো আমাকে সিটুর কোনো নেতা ফোন করেছিলেন এই ভোটের আগে, প্রভাস যখন ক্যান্ডিডেট হলো তখন। আমি প্রভাসকে একই কথা বলেছি যে প্রভাস, তুমি আগে এই জায়গাটা আমাকে পরিষ্কার করো যে ওই সিটু নেতা কি তোমাদের আদর্শ বিশ্বাস করে, তাহলে তোমরাও তার দুর্নীতির ভাগ নেবে। আর যদিও সিটু নেতা তোমাদের আদর্শ বিশ্বাস করে না, তাহলে সে এখনও দল থেকে বহিষ্কার হয়নি কেন? এই জবাবটা ওরা আমাকে দিতে পারেনি। আজ যখন দুর্গাপুর সিমেন্ট ওয়ার্কসে 261 দিন, আজকে 21শে জুলাই থেকে আজও 25টা শ্রমিক কাজ হারা বেকার, এই সিটু নেতা কিন্তু ওই কারখানার আইএনটিউসি নেতার সঙ্গে যৌথভাবে যাচ্ছে এএলসিতে বা লেবার কমিশনে, নিয়ে মুচলেখা দিয়ে আসছে শ্রমিকদের পক্ষ থেকে যে কারখানায় কোনো অসুবিধা নেই। কোন কাগজে সই করে মুচলেখা দিচ্ছে? শ্রমিকদেরকে বলা হয়েছিল তোমাদের পেমেন্ট বাড়িয়ে দেবো, কাগজে সই করো, ওই সইগুলো জমা দিচ্ছে যে কারখানায় কোনো অসুবিধা নেই। তাহলে এই সিটু নেতা যাকে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, তার দ্বিচারিতা দেখতে পাচ্ছি আমি চোখের সামনে। শ্রমিকের কথা বলে তিনি ম্যানেজমেন্টকে বাঁচাচ্ছেন। তাহলে আগে সিপিএম প্রার্থী এটা ঠিক করুক যে দুর্গাপুর সিমেন্ট ওয়ার্কসের যে সিটু নেতা আছে তিনি কি সিপিএমের আদর্শে বিশ্বাসী, তার মানে তার দুর্নীতির দায় সিপিএম প্রার্থীকে নিতে হবে। আর তিনি যদি তাদের আদর্শে বিশ্বাসী না হন, তাহলে সে এখনও সিটু নেতা হিসেবে আছে কী করে? এই জায়গাটা যদি প্রভাস সাহেব পরিষ্কার করতে পারেন, আমরা নিশ্চয়ই সমর্থন দেবো। এর মানে প্রভাস সাইকে যে আপনি একেবারে চিনতেন না, এই কথাটা কিন্তু ঠিক নয়। না, প্রভাস সাইকে আমি ভোটে নমিনেশন হওয়ার পরে চিনেছি, ব্যক্তিগতভাবে আমি বলছি না কিছু। আর প্রভাসকে আমি ইয়াং ছেলে, আমি তাকে প্রশ্ন করেছি, এসডিএম অফিসে প্রশ্ন করেছি যে প্রভাস এই জায়গাটা পরিষ্কার করো, যে দুর্গাপুর সিমেন্ট ওয়ার্কসে যে সিটু নেতা আছে সে কি তোমাদের আদর্শে বিশ্বাস করছে? যদি করছে তাহলে তার দুর্নীতি, তার পাপের দায়, তার অন্যায় দায় তোমরা নেবে। আর যদি সে করছে না, সে আজও সিটু নেতা হিসাবে আছে কি করে? এই জায়গাটা যদি প্রভাস সাহেব পরিষ্কার করতে পারেন, আমি কথা দিলাম আমাদের যে 2-5টা একটি ভোট আছে, আমার ভোটটি অন্তত আমি তাকে দেবো যদি ভোটের আগে পরিষ্কার করতে পারেন। ভোটের পরে এই হবে ওই হবে শুনবো না। আচ্ছা, এই মুহূর্তে ধরুন এই যে 4জন প্রার্থীর কথা বলছি, কবি দত্ত, লক্ষণ ঘড়ুই, তরুণ রায়, প্রভাস সাই, আমি কথায় কথায় বেশ বুঝতে পারলাম শাসক দল, বিরোধী দল এবং এই বামেদের যে প্রার্থী, এদের বিরুদ্ধে আপনার কথাবার্তার মধ্যে একটা ক্ষোভ ঝরে পড়ছে। তো যদি পরিস্থিতিটা এরকম হয়, আপনার কাউকে নির্বাচন করবার হয়, আপনি এই 4জনের মধ্যে কাকে বেছে নেবেন? গাঁয়ের ছেলেকে? ওই জন্য তো আমি দাঁড়ালাম, আমার বাঁচার অপশন ছিল না বলে আমি দাঁড়িয়েছি। আচ্ছা, আমার কাছে কোনো অপশন নেই, 4জন অপশন নয়, দুর্গাপুরের জন্য 4জন অপশন নয়। আচ্ছা, কারণ তারা দুর্গাপুর অপশন হলে পরে কি হতে পারে না, আমরাই অপশন, কারণ আমরাই লড়াই করছি, আমরা কষ্টটা বুঝছি, আমরা লড়াইটা করছি, আমরাই অপশন। আচ্ছা, হয়তো এইবারের ভোটে নয়, পরের বারের ভোটে, কিন্তু অপশন আমরাই।
বারবার আপনি অপোনেন্টকে বলছেন এরা দুর্নীতিগ্রস্ত, কাউকে বাদ দিলেন না, সবার কথাই বললেন। না, প্রভাস রায়কে ব্যক্তিগতভাবে আমি দুর্নীতিগ্রস্ত বলবো না। আচ্ছা, মূল দুর্নীতি আখড়া যদি তরুণ কোথাও রায়কে আমি থাকে- দুর্নীতিগ্রস্ত কিভাবে বলবো, বললাম না। আচ্ছা, তো বাকি দুজনকে বলছেন? না, বলিনি। আমি বলেছি কবি দত্ত ব্যবসাদার মানুষ, ভালো গান করেন, হ্যাঁ, তার ব্যবসায়িক বন্ধুরা আমাদের জলটা চুরি করে নিচ্ছে, আমি এটাই বলেছি। আর বলেছি লক্ষণ ঘোড়ই ভালো মানুষ, বুদ্ধিমান মানুষ, তিনি আমাদের মতন বৃদ্ধের রাস্তায় না হেঁটে ছেলে মেয়ের জন্য চাকরির ব্যবস্থা করেছেন, হ্যাঁ। আর বিরোধিতাটা করেননি, আমি এটাই বলেছি। অদ্ভুত প্রশংসার ধারণা আর কি, মানে যেভাবে প্রশংসাটা করছেন আপনার সিরিয়াসলি রাজনীতিটা করা উচিত ছিল আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, যেভাবে কথা বলছেন আপনি। আচ্ছা, দুর্নীতির কথা যদি, আপনার বিরুদ্ধে তো বেশ কিছু কেস, ক্রিমিনাল কেসও হয়েছে, সেগুলো সম্পর্কে কিছু বলতে চাইবেন? হ্যাঁ, আমি তো যা ক্রিমিনাল কেস হয়েছে আমি তো এফিডেভিট জমা দিয়েছি কোর্টে। 4টে কেস এখন অবধি বেঁচে আছে, অনেকগুলো কেস ছিল আস্তে আস্তে সরে গেছে বিনা প্রমাণে। তার মধ্যে একটা কেস আছে পলিউশন দপ্তরের বাইরে, যেটা নাকি আমরা 20,000 টাকা তোলাবাজি করতে গেছিলাম। আর একটা কেস আছে একটা মারামারি কেস। সত্যি 20,000 টাকার তোলাই প্রশ্নটা ছিল, মানে বিষয়টা 20,000 টাকা? ওরা এফআইআর 20,000 টাকায় লিখেছিল। বিরাট অঙ্ক কিন্তু। হ্যাঁ, আচ্ছা, 20 লাখ লিখলে তো একটা মান সম্মান থাকতো। যাই হোক, মাত্র 20,000 টাকার করেছেন, ব্যাপারটা খুব, যাই হোক বলুন। আর বাকি দুটো কেস, যেহেতু আন্দোলনটা করছি, বিড়লা সিমেন্ট ম্যানেজমেন্টকে একদিন টাটা করেছিলাম, তাদের বাস যাচ্ছিল, তার জন্য একটা কেস দিয়েছে। মানে এটা আমি একদিন আমাদের মঞ্চে বসেছিলাম, তাদের অফিসের বাস যাচ্ছিল, আমি টাটা করছিলাম যে বাই, তার জন্য একটা কেস দিয়েছে। এটা কিরকম? হ্যাঁ, দিয়েছে। যেহেতু লোকাল থানাকে তারা একটা পেট্রোলের টাকা দেয়, তারা যা দেবে কেসটা নিতে হবে। আর আরেকদিন বিড়লার যে এইচআর, তাকে আমি একটা ফ্লাইং কিস দিয়েছিলাম, সে যাচ্ছিল এএলসি অফিসে, ফ্লাইং কিস দিয়েছিলাম। জাস্ট ভালো দেখতে ছেলেটা, সুন্দর দেখতে, বাচ্চা ছেলে, গালফাল একদম দাড়ি ফাড়ি কাটা, খুব সুন্দর ফর্সা টুকটুকে। আমি জাস্ট একটা আমার বাচ্চাকে যেমন দিয়ে ফ্লাইং কিস দিয়েছিলাম, তার জন্য একটা কেস। আমি এখনো টাটা করি, হ্যাঁ, লেবার কোর্টে সেদিন দেখা হয়েছিল এইচআরের সঙ্গে, আমি বললাম টাটা ফ্লাইং কিস দেবো, বলছে হ্যাঁ দাদা দিও। এটুকু হয়েছে কথা, বাকি ঠিক আছে, সব ঠিক আছে। আচ্ছা, আপনার ক্ষোভের জায়গা অনেকটা, যতটা সম্ভব আপনি বললেন। এ ব্যতিরেকে আর কিছু কি উল্লেখ করতে চাইবেন, যেগুলো নিয়ে প্রতিবাদ হওয়া উচিত ছিল, যেগুলো নিয়ে সোচ্চার হওয়া উচিত ছিল? শিল্পাঞ্চল দুর্গাপুরের সমস্যার মধ্যে পড়ে, সেই সমস্যার আশু সমাধান হওয়া দরকার ছিল। আপনি প্রথম ব্যক্তি যিনি, আমার একটু অবাকই লাগছে যে শিল্পাঞ্চল দুর্গাপুরে ভরপুর কাজ রয়েছে কথাটা বললেন, এটা ব্যঙ্গ করলেন নাকি? বলছি ভিটামিন এম নেই, দুর্গাপুরের ছেলেদের কাছে ভিটামিন এম নেই, আর লোকাল নেতারা দুর্গাপুরের ছেলেদের কাছে ভিটামিন এমটা নিতে পারে না। এমের কিন্তু দুটো মানে হয়, শুধু মানি না, বাকিটা বিস্তৃত বলা যাবে না। এমনও নেতা আছে যাকে কোনো শ্রমিক বাড়ি নিয়ে যেতে ভয় পায়, আর বাকি আমি এখানে বলতে চাই না, বললে বিষয়টা অনেক সিরিয়াস হয়ে যাবে, গায়ের জ্বালাটা বেরিয়ে যাবে। না দেখুন, যারা অনুষ্ঠান দেখছেন তারা ভিটামিন এম মানে আরো মানে ছাড়াও অনেক কিছু হয়, এটাই বোঝাতে চাই। একটা কথা বলতে চাইছি, এবং যে এমনও শ্রমিক আছে যার বাড়িতে তারা শ্রমিক নেতাদের নিয়ে যেতে ভয় পান পূর্ববর্তী ঘটনার জন্য। এর থেকে বেশি বিস্তৃত আমি কিছু বলবো না। কিভাবে কেউ চাকরি পাচ্ছেন, কিভাবে এক একটা ঘরে 8টা 10টা চাকরি, তদন্ত হোক। আমরা চাইছি, আমাদের চেয়ে কিছু লাভ নেই, কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি 18 বার চিঠি করেছি, প্রধানমন্ত্রীকে চিঠি করেছি, লাভ কিছু নেই। তবু যদি কোনোদিন আমরা হাতে ক্ষমতা পাই, যেটার সম্ভাবনা দেখতে পাচ্ছি না, ক্ষমতা পেতে গেলে সিস্টেমে ঢুকতে হবে, সিস্টেমের বাইরে নাহলে অজ্ঞাতবাসে থাকতে হবে। আমাদের ইচ্ছা, যেটা আমরা চাইছি দুর্গাপুরের জন্য, আমাদের কথাটা শুনেও যদি রাজনৈতিক দলগুলো এটা করে, তাহলে জানবো আমাদের উদ্দেশ্যটা সাধন হয়েছে। দেখুন, শুধুমাত্র প্রতিবাদ তো করা প্রয়োজন, কিন্তু শুধুমাত্র প্রতিবাদের মধ্যে দিয়ে উন্নয়নের কোনো রাস্তা কি খুলে আসবে বলে আপনার মনে হয়? আর সিস্টেমে আসাটা তো জরুরি, সিস্টেমের বাইরে থেকে কিভাবে করবেন? দেখুন, আমরা চম্বলের কথা বলতে পারি, সেখানেও প্রতিবাদের ভাষা বড় মারাত্মক, কিন্তু সেই প্রতিবাদের ভাষাকেও সিস্টেমের মধ্যে আসতে হয়েছিল। পরিণতি আপনি জানেন, আমি আপনাকে নতুন করে জানাতে চাইছি না। তো শুধুমাত্র প্রতিবাদী কি গণতান্ত্রিক একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে প্রতিবিধান আসতে পারে বলে আপনি মনে করেন, নাকি আরো সুষ্ঠু কিছু পরিকল্পনা প্রয়োজন? চম্বলের প্রসঙ্গ যখন তুললেন, কিষানজি অঙ্কতে এমএসসি ছিলেন যতদূর আমি জানি। না, চম্বল বিহারের কথা যখন বললেন, আমি দুর্গাপুরের কথা যখন বলুন, চম্বলে আমরা দেখেছি বহু মানুষ, যেমন পান সিং তোমার সিনেমা হয়েছে, আমরা দেখেছি
ফুলন দেবী যে অকথ্য অত্যাচারে যখন তারা রাস্তা খুঁজে পাননি, তারা বাধ্য হয়েছেন হাতে বন্দুকটা তুলে নিতে, অনেক যন্ত্রণায়। অনেক যন্ত্রণায়। আমাকে একজন অফিসার জিজ্ঞেস করেছিলেন যে ধ্রুবজ্যোতি বাবু আপনার নেক্সট পদক্ষেপ কী? স্যার আমি তো বলতে পারি না একটা গণতান্ত্রিক দেশে থেকে যে আই ওয়ান্ট টু বি এন এক্সট্রিমিস্ট, আমি বলতে পারি না। না, আমি ওই প্রশ্নটা আপনার কাছে রাখছি এখন। মানে উত্তর দিন। সত্যি কথা বলি, রাত্রেবেলায় যখন হাওয়া দেয়, আমি যে মঞ্চে থাকি, আপনাকে মঞ্চের ছবিটা দেখাবো আমি, গতকালই আমি আমার সোশ্যাল মিডিয়া পেজে ছেড়েছি। যখন হাওয়া দেয় প্রতি মুহূর্তে ভয় লাগে যে এই ডালটা ভেঙে পড়ে যাবে কিনা। মাঝে মাঝে খুব অবসাদগ্রস্ত হয়ে যায়, মনে হয় প্রতিদিন রাত্রেবেলায় থাকি, একটা ফ্যানও নেই আমাদের, গরম দিলে খুব কষ্ট হয়, আর ঝড় দিলে ভয় লাগে। এইরকম অবস্থাটা কেন হলো? বেছে নিয়েছেন কেন এরকম? কি করব? আপনার পারিবারিক অবস্থা তো এরকম নয়। কি করব? আজকে যদি আমি লড়াইটা ছেড়ে দিই, এই 25টা ছেলে তো চাকরি পাবেই না। ভিতরে যে 603টে ছেলে আছে, তাদেরকে ম্যানেজমেন্ট নীল চাষিরা যেমন অত্যাচার করতো সেইভাবে অত্যাচার করবে। ম্যানেজমেন্ট একমাত্র ভয় করে আমাকে, যে ওই ভাঙা চৌকিতে একটা ছেলে পড়ে আছে এক মুখ দাঁড়িয়ে নিয়ে, ম্যানেজমেন্ট যদি ভয় করে একমাত্র আমাকে, যেহেতু কিনতে পারেনি, লকআপে ঢুকিয়ে আমাকে ভাঙতে পারেনি, কেস দিয়েও ভাঙতে পারেনি। আমার উপায় নেই তো। মাঝে মাঝে মনে হয় যে সিস্টেমটাকে ভাঙতে গেলে সিস্টেমটাকে পুরোপুরি ভেঙে দিই। তখন কি মনে হয় জানেন তো, যে নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি নিজের জীবনটাকে উৎসর্গ করেছিলেন, বালাসাহেব ঠাকরে তিনিও মাটির লড়াই লড়েছিলেন, তারা কেউ কিন্তু হিংসার রাস্তায় হাঁটেনি। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন যুদ্ধের মাধ্যমে নিয়ে আসবো, তিনি চোরাগোপ্তা খুন করেননি। তিনি নকশালদের মতন একটা সাধারণ মানুষকে গলাটা কেটে বলেননি যে চীনের চেয়ারম্যান আমার চেয়ারম্যান। তিনি লড়াইটা দেশের জন্য করেছিলেন এবং যুদ্ধের প্রসিডিওরও করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু ওই মাপের মানুষ, ভগবান, তিনি যদি অত যন্ত্রণার মধ্যে দিয়ে যান, আমরা জানবো এটা আমাদের পরীক্ষা। ওই জন্যে ভোটে দাঁড়িয়েছি। আপনাকে আবার বলি, যদি আমরা দুর্গাপুর, আমি কিছু একটা ভোট নিজের মনে ভেবে রেখেছি যে এই ভোটটা পেলে আমাদের প্রতিবাদটা সার্থক। যদি আমরা একটা ভোট পাই, তাহলে আমি জানবো যে দুর্গাপুরের মানুষ এই পক্ষগুলোকে ছুঁড়ে ফেললো। আমরা জিততে পারবো না, কিন্তু আমরা সেই ভোটটা পাবো যে বিশ্বাসটা আমি করি, যে আমরা ঠিক করবো কারা জিতবে কারা হারবে। এই ভয়টা দুর্গাপুরের সিস্টেমে রাজনীতির লোকদের হওয়া দরকার আছে, যে ভূমি রক্ষা কমিটি বা ধ্রুবজ্যোতি মুখার্জির মতন খেপা লোকরা এরা প্রতিবাদটা করবে। এদের কথা যদি আমরা না শুনি, সাধারণ মানুষের পাশে না দাঁড়ায়, এরা কিন্তু ভোটে দাঁড়াবে। আর জনজাগরণ যখন হবে, তখন কিন্তু মানুষ এদের ভোটও দেবে, তখন কিন্তু এরা সিস্টেম থেকে আমাদের ছুঁড়ে ফেলে দেবে। যতদিন সিস্টেম থেকে ছুঁড়ে ফেলতে পারছি না, এদেরকে ভয় খাইয়ে রাখাটা দরকার আছে। যদি আমরা 2000, 5000, 10,000, 8,000 যেই ভোটটাই পাবো, সেই ভোটটা যদি মার্জিনটা ঠিক করে দুর্গাপুর পশ্চিমের, আমরা জানবো আমাদের লড়াইটা সার্থক। যে আমরা ঠিক করব যে কে জনপ্রতিনিধি হবে। জনপ্রতিনিধি পয়সার বিনিময়ে, মিথ্যা কথার বিনিময়ে ঠিক হবে না, ঠিকটা আমরা করব। আমরা বঞ্চিত শোষিত মানুষদের লড়াইটা লড়ছি, আমরা ঠিক করব। লড়াইটা এখানেই। দেখুন, সমাজে দামাল ছেলে, খ্যাপা ছেলে, পাগল ছেলে দরকার আছে, বিশু পাগল দরকার আছে একদম। কিন্তু কথাটা কি, যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে গেলে ভোট একটা বিষয়, সিস্টেমের মধ্যে আসাটা একটা জরুরি পদক্ষেপ। আর যারা এই মুহূর্তে শাসক রয়েছেন বা বিরোধী রয়েছেন তথাকথিতভাবে, তাদের যদি পছন্দ না করেন মানুষ, তার জন্য নোটাও রয়েছে। কেমন? নোটাকেও ছেড়ে দিয়ে যখন আপনাকে সমর্থন করছেন, তখন আপনি যে কথাটা বলছেন, বোঝা গেল যে হ্যাঁ, তার একটা সারবত্তা আছে। আমি এই প্রশ্নটা তো রেখে যেতে চাইছি আপনার কাছে, যে প্রশ্ন আপনি বললেন আপনাকে করা হয়েছিল যে এর পরবর্তী পদক্ষেপটা কি। উত্তর যদি এড়িয়ে যেতে চান, তাহলে এটা বলা যেতেই পারে যে পরিস্থিতি আমাকে ঠিক করে দেবে, আমি কোথায় যাব, কি করব, কিভাবে করব। কিন্তু এই মুহূর্তের চিন্তাভাবনাটা আছে শাসক বিরোধী উভয়েরই বিরোধিতা করা, এবং সিস্টেমে আমি নেই, অতএব নির্দল প্রার্থী। তাই তো? একদম। দুর্গাপুরবাসীর উদ্দেশ্যে কিছু বলতে চাইলে 30 সেকেন্ড আপনার জন্য বলুন। ভোটটা আমরা দিই, আমরা ঠিক করি যে কে বিধায়ক হবে। যে বিধায়ক হয় সেভাবে সে আমাদের মালিক। এই জায়গাটা থেকে তাদের ছুঁড়ে ফেলতে হবে। আমরা মালিক, আমরা সাধারণ মানুষ, আমরা মালিক। আমার যে মারা জল পায় না তারা মালিক, আমার যে বাবারা জমির দলিল পাট্টা পাচ্ছে না তারা মালিক, আমার যে ভাইরা সারাদিন কাজ করে সোনের দাম পাচ্ছে না তারা মালিক, আমার যে ভাইরা দূর থেকে ডিএস প্যালাস্টিলের ধোঁয়াটা দেখছেন কিন্তু চাকরিটা পাচ্ছে বাঁকুড়া বীরভূমের ছেলেরা, তারা মালিক। ঠিকটা আপনারা করুন যে দুর্গাপুরের জনপ্রতিনিধি কে হবেন। তাদের কাছে হাত জোর করে স্যার বলাটা বন্ধ করুন। তাদেরকে বলুন 5 বছরে একবার এসছেন ভিক্ষা চাইতে, যেমন ভিখারিকে ট্রিট করেন তাদেরকে সেইভাবে ট্রিট করুন। কারণ ভোটটা আমরা দিই, মালিকটা আমরা। এটুকুই বলবো দুর্গাপুরের মানুষকে। আপনি যতগুলো কথা বললেন, একজন সমাজ মনস্ক সচেতন মানুষের এই কথাগুলো বলা উচিত, কিন্তু তার পাশাপাশি আরও কিছু প্রশ্ন, আরও কিছু সংশয়ের জায়গা থেকে যায়, জানিয়ে হয়তো আরও একটা অনুষ্ঠান করা যেতে পারে।
কিন্তু যখন আপনি শ্রমজীবী মানুষের কথা বলছেন, শ্রমিকদের সমস্যার কথা বলছেন, বিশেষ করে দুর্গাপুর সিমেন্টের কথা বললেন, আপনি জল চুরির কথা বললেন, এর পাশাপাশি বলেছেন যে এখানকার মানুষের সমস্যার কথা বিরোধী দলের বিধায়ক হিসেবে সেভাবে বিধানসভায় তুলে ধরেননি নির্বাচিত প্রার্থী, শুধু প্রতারিত হয়েছেন, শুধু বিশ্বাসভঙ্গ হয়েছে, এটাই বলতে চাইছেন। সার্বিকভাবে আমি আপনার কাছে জানতে চাইছি যে সমস্যা কি শুধু এইটুকুই যেটা আপনি বললেন, না তার বাইরেও কিছু জায়গা অছোঁয়া অধরা থেকে গেল আপনার কথায়? মূল সমস্যা দুর্গাপুরের মানুষদের হচ্ছে কর্মসংস্থান। দুর্গাপুর শিল্প শহর। কষ্টটা কি হয় জানেন তো? একটা কথা বলি আপনাকে, সহজ কথা সহজে বলা যায় না, হ্যাঁ, এটা কঠিন। গুরুদেব রবীন্দ্রনাথ অনেক আগেই বলেছিলেন। তা আপনি আমাকে প্রথমেই ধাঁধায় ফেলে দিয়েছিলেন এই কথাটা বলে যে দুর্গাপুরে কর্মসংস্থানের অভাব কে বলেছে। হ্যাঁ, এবার একদম সোজা কথা সহজভাবে বলুন, সময়টা খুব কম। বেশ, কষ্টটা একটা জায়গাতে সব থেকে বেশি মানুষের লাগে যখন সে চোখের সামনে শৌকসে দেখতে পায় খাবার আছে, কিন্তু খাবারটা খেতে পায় না। দুর্গাপুরে এত এত কারখানা, এত এত ধুলো, এত এত দূষণ, প্রতিদিন আমরা ঘুম থেকে উঠি ডিএসপির ভোঁ সাইরেনটা শুনতে পাই, পাশে ডিবিসির ভোঁ সাইরেনটা শুনতে পাই। আমার বাড়িতে আমার মা, আমার বোন, আমার স্ত্রী ঝাঁট দিয়ে দিয়ে ডিবিসির ধুলোটা বার করে, কিন্তু আমাদের ছেলেদের চাকরি নেই। জ্বলনটা এইখানটাতেই, লড়াইটা এখানে। যদি পেটে ভাতটা থাকে না, বাকি সমস্যাগুলো ধাপে ধাপে করা যায়। আগে দুর্গাপুরের ছেলেদের পেটে ভাতের ব্যবস্থা হোক। আমাদের নির্বাচনী ইশতেহারের প্রথম পয়েন্ট যেটা আছে, কবি দত্তবাবু বলেছেন বেকার ছেলেদের চাকরি, আমরা সেটা বলিনি। আমরা যদি 50% স্থানীয় ছেলেদের কর্মসংস্থানের সংরক্ষণ চাই, স্থানীয় কারখানায় স্থানীয় ছেলেদের সংরক্ষণ চাই, যেটা আজ অবধি এরা কেউ বলতে পারছে না, কারণ তারা জানে তারা করতে পারবে না। বেশ, সমস্যা শিল্পাঞ্চল দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের একাধিক রয়েছে, কিন্তু ধ্রুবজ্যোতিবাবু যে বিষয়গুলো উল্লেখ করতে চাইলেন তার মধ্যে কর্মসংস্থান সমস্যা, জলের অভাব এই সংক্রান্ত সমস্যা, জমি দখলদারির গল্প আছে, তবে সেই জায়গাটা খুব বেশি আমরা ছুঁয়ে গেলাম না, কারণ যেভাবে প্রতিবাদের ভাষা মুখরিত হচ্ছে শুধু শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে, শ্রমিকদেরকে কেন্দ্র করে, সেখানে আমার আর ইচ্ছে হলো না আলাদা করে এটা জিজ্ঞেস করি যে আপনারা মেয়েদের জন্য কি ভাবছেন, মহিলারা কোনো সমস্যার মধ্যে আছেন কিনা, নাগরিক পরিষেবা যথাযথভাবে এখানকার মানুষ পাচ্ছেন কিনা। যদি এই দিকটাও কিছু ছুঁতে চান, আমার 30 সেকেন্ড নিয়ে নিন, এটা অতিরিক্ত সময়। ঠিক, আমার নির্বাচনী ইশতেহারে আমরা 13 দফা 14 দফা কথা দিয়েছি, যার মধ্যে দুর্গাপুরে যারা বয়স্ক মানুষ তারা মোটামুটি একাকেই থাকেন, যেহেতু ছেলেমেয়েরা বাইরে চাকরি করতে যায়, তাদের জন্য একটা হেল্পলাইনের কথাও বলেছি। 24 ঘন্টা আমাদের ছেলে, আমাদের বাচ্চা মেয়েরা মোতায়েন থাকবে, তাদের যে কোনো দরকারে তারা আমাদের ফোন করতে পারেন। আমরা অন্নপূর্ণা ক্যান্টিনের কথাও বলেছি, আমরা মহিলাদের স্বাবলম্বী করার কথা বলেছি, ভিক্ষা ভাতার কথা বলিনি। আমরা বলেছি মহিলাদের দিয়ে ছোট ছোট ক্লাস্টার গ্রুপ তৈরি করে যদি তাদের আমরা ট্রেনিং দিয়ে পরে স্বনির্ভর করতে পারি। আমরা ডিজিটাল কন্যার কথাও বলেছি নির্বাচনী ইশতেহারে। 13 থেকে 19 বছরে যারা বিলো পভার্টি লেভেলে যে বাচ্চারা আছে, যে মেয়েরা, তাদের আমরা IAS IPS এর পড়াশোনাটা করাবো এবং কম্পিউটার ট্রেনিংটা দেবো যদি আমরা জিততে পারি। এবং জিততে যদি নাও পারি, এই কথাটাও বলি, যদি একটা ভোট পাই, দুটো ভোট পাই, যদি ঈশ্বর আশীর্বাদ করেন, এই কাজগুলো কিন্তু ভোটে না জিতো আমরা করব। এটা আপনার স্টুডিওতে অন এয়ার বলে গেলাম। দেখুন, আমরা নির্বাচনী জ্যোতিষী নই, পূর্বাভাসও কিছু দেব না, কিন্তু একটা তো অনুমান করতে পারি, জয়ের সম্ভাবনা ক্ষীণ থেকে অতীব ক্ষীণ। তৎসত্ত্বেও আপনাদের এই মানসিকতাকে কুর্নিশ জানাই, এই চিন্তাভাবনাকে কুর্নিশ জানাই। জিতি হারি সেটা বড় কথা নয়, সমাজের জন্য যেটুকু কাজ করা যেতে পারে সেই কাজে আপনারা ব্রতী থাকবেন, এটাই আশা করব। এবং দুর্গাপুরের মানুষ তাদের স্বাধীন চিন্তাভাবনা জাগ্রত হবে, তারা সঠিক চিন্তাভাবনা করে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জায়গায় ভোট দিয়ে তাদের দলের প্রার্থীকে জয়ী করবেন। আপনাকে অনেক ধন্যবাদ ধ্রুবজ্যোতিবাবু, ধ্রুবজ্যোতি মুখার্জি, দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী। আর এর পাশাপাশি এটা আপনাদের জানাই অনুষ্ঠান শেষ করতে করতে যে এই বাংলার ভোটযুদ্ধ অনুষ্ঠানে আমরা প্রতিদিন আপনারা দেখেছেন যে নির্দিষ্ট কেন্দ্রের নির্দিষ্ট দলের প্রার্থী, তার বক্তব্য, প্রশ্ন, মানুষের সমস্যা সমাধান, প্রতিশ্রুতি, এগুলো জানার চেষ্টা করি। প্রার্থীরা যেমন থাকেন তার সঙ্গে সঙ্গে থাকেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব। পরবর্তীতে আরও বিভিন্ন ধরনের মানুষকে দেখতে পাবেন যারা অন্তত রাজনীতি সচেতন এবং এই সময়টায় দাঁড়িয়ে এই পরিস্থিতির মুখোমুখি হয়ে প্রতিবিধান কি হতে পারে সে বিষয়ে একটা সুস্পষ্ট দিক নির্দেশ করবেন। আজ এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার।
রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।